সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেবিট ডাইনামিক্স এর পক্ষ থেকে আমি আব্দুর রহমান সাব্বির। আজ আমরা এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের একটি সৃজনশীল সমাধান করব, যা ঢাকা বোর্ড 2024 এসেছিল। মিস হাওয়া একজন স্থপতি। জানুয়ারি 1 তারিখ 2023 তারিখে তিনি নগদ 60,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র এবং 15,000 টাকা ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করেন। উক্ত মাসের লেনদেনগুলো নিম্নরূপ: জানুয়ারি 1 ধারে সেবা প্রদান করা হয় 20,000 টাকা, জানুয়ারি 2 ধারে সাপ্লাইজ ক্রয় 1,000 টাকা, জানুয়ারি 16 ভাড়া প্রদান করা হয় 3,000 টাকা, জানুয়ারি 31 নগদ ঋণ পরিশোধ করা হয় 4,500 টাকা। করণীয়: ক, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ, লেনদেনের গুলোর জাবেদা দাখিলা দাও। ঘ, টেবুলার ছকের মাধ্যমে হিসাবে সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। ক সমাধানের জন্য বলা হয়েছিল প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে। প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে দেখতে হয় যে জানুয়ারির 1 তারিখে মালিক কি কি নিয়ে ব্যবসা শুরু করছেন, মালিকের অ্যাকচুয়াল কি কি উপাদান নিয়ে ব্যবসা শুরু করছে। এখানে মালিক নগদ আর আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। নগদ আর আসবাবপত্রের টাকা যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় হয়ে যায়। তো আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য একটি ছক আঁকবো। ছকটি হচ্ছে বিবরণ টাকা টাকা দিয়ে। তো নগদ 60,000 টাকা লিখলাম, আসবাবপত্র 20,000 টাকা। তাহলে 60,000 20,000 টাকা যোগ করে আমাদের 80,000 টাকা। এই 80,000 টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। অতঃপর খ নম্বরে বলা হয়েছে যে লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। তো প্রতি জাবেদা দাখিলার জাবেদার ঘর আমরা প্রথমে জাবেদার ঘর এঁকে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। এখন প্রথম তারিখে আমাদের বলা হয়েছিল যে মালিক নগদ 60,000 টাকা এবং আসবাবপত্র এই দুইটা মালিক নিয়ে আসছে আর 15,000 টাকার ঋণ নিয়ে আসছে। তো আমরা যদি মালিক হিসাবটি করি তাহলে দেখো এখানে মালিক নগদ টাকার ডেবিট লিখছি, নগদ সম্পদ বৃদ্ধি, সম্পদ বাড়লে ডেবিট হয়, ডেবিট লিখছি 75,000 টাকা। এখানে শিক্ষার্থীরা দেখো মালিকে নিয়ে আসছে 60,000 টাকা আর আমরা এখানে লিখছি 75,000 টাকা। এটা কিভাবে? আমরা মালিকের নিজের 60,000 টাকা ছিল আর ঋণ নিয়ে আসছিল 15,000 টাকা। তাহলে 15,000 টাকা আর 60,000 টাকা মিলে আমাদের হয় 75,000 টাকা। এই যে নগদ মালিকের ছিল 60,000 টাকা। এই 60,000 টাকা আর ঋণের টাকা, ঋণ যখন নিয়ে আসছি তখন কিন্তু আমাদের নগদ টাকা আসছে, তখন ছিল আমাদের 15,000 টাকা। তাহলে 15,000 টাকা আর 60,000 টাকা আমরা যদি যোগ করি তাহলে নগদের পরিমাণ আসে 75,000 টাকা। এই 75,000 টাকা আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, সেই জন্য আমাদের এই নগদ ডেবিট লিখেছি আমরা 75,000 টাকা। এই দেখো নগদ ডেবিট 75,000 টাকা। অতঃপর আসবাবপত্র নিয়ে আসছিলাম 20,000 টাকা, ডেবিট। আসবাবপত্র সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট, ডেবিট। তো এখন মূলধন, প্রারম্ভিক মূলধনের পরিমাণ ছিল আমাদের 80,000 টাকা, আমরা কত বের করেছিলাম। তাহলে মূলধন হিসাব ক্রেডিট, মূলধন বাড়লে ক্রেডিট হয়, 80,000 টাকা ক্রেডিট পাশে বসালাম। তারপর ঋণ ছিল 15,000 টাকা, ঋণের ঘরে টাকা বসালাম 15,000 টাকা, আর ঋণ বা দায় বাড়লে ক্রেডিট হয়। তাহলে দেখো এখানে আমাদের ডেবিট পাশে আছে 95,000 টাকা, ক্রেডিট পাশে আছে আমাদের 95,000 টাকা। তাহলে আমাদের জাবেদাটা হয়ে গেল। এখন জাবেদা করলে প্রতিটা জাবেদারির সাথে আমাদের মন্তব্য দিতে হয়। যেহেতু আমরা নগদ এবং আসবাবপত্র ও ঋণ নিয়ে ব্যবসা শুরু করছি, সুতরাং এটা লিখে দিলেই হবে যে নগদ, আসবাবপত্র এবং ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো, এতটুকু মন্তব্য দিলেই হবে আমাদের। 2 তারিখ বলা হয়েছে যে
ধারে সেবা প্রদান করা হয়, ধারে সেবা প্রদান করা হয়, ধারে সেবা প্রদান করলে আমাদের আয় হয়, ধারে সেবা প্রদান করলে শিক্ষার্থী আমাদের কি হয়, আয় হয়, আয় বাড়লে ক্রেডিট হয়, এই জন্য সেবা আয় হিসাব ক্রেডিট লিখেছি। আর সেবা এটা যদি নগদে হয় তাহলে নগদান হিসাব ডেবিট হয়, আর যদি বাকিতে হয় তাহলে দেনাদার হিসাব লিখতে হয়। তাহলে দেনাদার হিসাব ডেবিট 20,000 টাকা, আসবাবপত্র হিসাব সেবা প্রদান হিসাব, সেবা আয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। যেহেতু ধারে সেবা প্রদান করা হয়েছে তাহলে লিখে দিবা মন্তব্য ধারে সেবা প্রদান করা হলো। 5 তারিখে আমাদের বলা হয়েছে যে ধারে সাপ্লাইজ ক্রয় করা হয়েছে, ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো। ধারে যদি আমরা সাপ্লাইজ ক্রয় করি তাহলে শিক্ষার্থীরা আমরা দেখব যে সাপ্লাইজ আমাদের সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হয়, তাহলে সাপ্লাইজ হিসাব ডেবিট 1,000 টাকা, আর ধারে ক্রয় করছি সেই জন্য পাওনাদার হিসাব ক্রেডিট 1,000 টাকা। মন্তব্য ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো। 16 তারিখে আমাদেরকে বলা হয়েছে যে ভাড়া প্রদান করা হলো 3,000 টাকা। ভাড়া প্রদান, ভাড়া আমাদের কি ব্যয়, ভাড়া আমাদের ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট হয়, সেজন্য ভাড়া হিসাব ডেবিট আর 3,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 3,000 টাকা। মন্তব্য হবে ধারে সেবা প্রদান করা হলো। তারপর বলা হয়েছে জানুয়ারি 31 তারিখে ঋণ পরিশোধ করা হলো 4,500 টাকা। ঋণ আমাদের দায়, ঋণ যদি পরিশোধ করি তাহলে দায় আমাদের হ্রাস পায়, দায় হ্রাস পেলে ঋণ হিসাব ডেবিট হয়, তাহলে ঋণ হিসাব ডেবিট 4,500 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 4,500 টাকা। তাহলে আমাদের জাবেদা করা শেষ। এখন আমাদেরকে ঘ নম্বরের অঙ্ক সমাধান করব, যে বলছে টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তাহলে আমরা টেবুলার ছকটা দেখি, যে এই যে টেবুলার ছকটা এইভাবে আঁকতে হয়। প্রথমে তারিখ, পরে সম্পদ, সম্পদ পাশে সম্পদের উপাদানগুলো বসাবো, আর দায়, দায় আমাদের দুটি দায় ছিল, পাওনাদার আর ঋণ, আর মালিকানা সত্ত্ব, আর মন্তব্যের ঘরটা দিতে হয়। এখন প্রথম তারিখে আমাদের প্রথম যে 1 তারিখে আমরা দেখেছিলাম যে 75,000 টাকা নগদে আসছে, 60,000 টাকা ছিল আমাদের মালিকানা মালিকের, আর 15,000 টাকা ছিল আমাদের ঋণ, কারোর কাছ থেকে মালিক ঋণ নিয়ে এসেছিল, সেই জন্য নগদের পরিমাণ 60,000 আর 15,000 75,000 টাকা হয়। এই 75,000 টাকা বসালাম। তারপর ছিল আসবাবপত্র 20,000 টাকা, আসবাবপত্রের ঘরে 20,000 টাকা বসালাম, আর ঋণ ছিল, ঋণের ঘরে ঋণের 15,000 টাকা বসাইছি। এখন প্রারম্ভিক মূলধন ছিল পরিমাণ 80,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, 1 জানুয়ারি তারিখে এই সম্পদ পাশে আমাদের 95,000 টাকা আছে, আর দায় ও মালিকানা সত্ত্বের পাশেও কত 95,000 টাকা আছে। আমার হিসাব সমীকরণ অনুযায়ী আমাদের সম্পদ পাশে যে পরিমাণ অর্থ থাকবে, সম্পদ থাকবে, সেম একই পরিমাণ দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ থাকতে হয়। সুতরাং দেখো এখানে এই জানুয়ারির 1 তারিখে আমাদের 95,000 টাকা সম্পদ পাশে আছে, দায় ও মালিকানা সত্ত্বের প্রান্ত 95,000 টাকা আছে, সুতরাং উভয় পাশ সমান। তারপর জানুয়ারি 2 তারিখে আমরা সেবা প্রদান করছিলাম। জানুয়ারি 2 তারিখে কি করছিলাম, সেবা প্রদান করেছিলাম ধারে। তাহলে ধারে সেবা প্রদান করলে আমাদের দেনাদার বৃদ্ধি পায়, দেনাদার আমাদের সম্পদ, সম্পদ পাশে দেনাদারে 20,000 টাকা বসাইছি, আর সেবা প্রদান করলে আমাদের মূলত আয় হয়, আর আয় মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। আয় কি করে, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তাহলে মালিকানা সত্ত্বের করে আমরা 20,000 টাকা বসালাম। তাহলে দেখো দায় পাশে, দায় ও মালিকানা পাশে 20,000 টাকা বৃদ্ধি পাইছে, আর সম্পদ পাশে 20,000 টাকা বৃদ্ধি পাইছে, উভয় পাশে এখন সমান। তারপর দেখো ভাড়া, ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো। সাপ্লাইজ আমাদের সম্পদ, সেই জন্য আমরা সম্পদ পাশে আমরা সাপ্লাইজ নামে একটি ঘর খুললাম, সেখানে 1,000 টাকা বসালাম। যেহেতু ধারে করছি সেই জন্য দায় পাশে পাওনাদার করে 1,000 টাকা, উভয় পাশে এখন সমান আছে। তারপর আমাদের ছিল ভাড়া প্রদান করলো। ভাড়া আমাদের কি ব্যয়, ভাড়া আমাদের ব্যয়, ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এই যে 3,000 টাকা মালিকানা হ্রাস পাইলো, এবং নগদে সম্পদ থেকে 3,000 টাকা হ্রাস পেল। তারপর দেখো শিক্ষার্থী বলা হয়েছে যে ঋণ পরিশোধ করা হয়েছে 4,500 টাকা। ঋণ আমাদের দায়, ঋণ যদি হ্রাস পায় তাহলে আমাদের দায় কমে, তাহলে আমরা ঋণ দায় পাশ থেকে ঋণ
15,000 টাকা থেকে আমাদের 4,500 টাকা পরিশোধ করা হয়েছে, এই জন্য এখানে মাইনাস করছি আমরা 4,500। যেহেতু আমরা ঋণ পরিশোধ করছি তখন আমাদের হাত থেকে টাকা চলে যায়, সম্পদ পাশে নগদের থেকে 4,500 টাকা মাইনাস করলাম। এখন দেখো সম্পদ পাশের সবগুলো টাকা মোট বের করব, যে নগদের কয়েকটি উপাদান আছে, সেজন্য এটা ক্যালকুলেটরের সাহায্যে করব। 75,000 টাকা থেকে আমরা 3,000 আর 4,500 বিয়োগ করে 67,500 পাই। তারপর আসবাবপত্র 20,000 ছিল, এখানে 20,000 বসালাম। দেনাদার 20,000 ছিল, 20,000 বসালাম। সাপ্লাইজ ছিল 1,000 টাকা, 1,000 টাকা, সেই এখানে 1,000 টাকা বসালাম। এখন এই সম্পদ পাশে সবগুলো যোগ করলে আসে 1,08,500। আবার পাওনাদার ছিল 1,000 টাকা, আমরা বসালাম। ঋণ ছিল 15,000 টাকা, 15,000 টাকা থেকে 4,500 বিয়োগ করলে আমাদের 10,500 টাকা আসে। মালিকানা সত্ত্ব 80,000 টাকা ছিল, 80,000 টাকা থেকে আমরা 20,000 টাকা যোগ করলাম, আর 3,000 টাকা বিয়োগ করলে আমাদের 97,000 টাকা আসে। তো এখন এই মালিকানা সত্ত্বের ঘরের টাকা আর দায়ের টাকা তিনটা যোগ করে আমাদের আসে 1,08,500 টাকা। দেখো শিক্ষার্থীরা, সম্পদ পাশে 1,50,000 টাকা পেলাম, দায় ও মালিকানা সত্ত্ব 1,08,500 টাকা পেলাম। তো এখন দেখো উভয় পাশ আমাদের সমান, হিসাব সমীকরণের মাধ্যমে আমাদের সম্পদ এবং দায় মালিকানা সত্ত্ব পাশ উভয় সমান এটা দেখাতে হয়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।